2026 সালের মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন টালবাহানা আমরা মেনে নেব না, এদেশের জনগণ মেনে নেবে না। আমরা বলেছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। প্রশাসন এবং নির্বাচন কমিশনে যারা দলের আনুগত্য করতে চান তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বারবার বলে আসছি এই রাষ্ট্রটা, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান আজকে বিধ্বস্ত হয়ে গিয়েছে, বিপর্যস্ত হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় পেটুয়া বাহিনী হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে নিপীড়ক হিসাবে ব্যবহার করা হয়েছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল, আইন অঙ্গনকে কলুষিত করা হয়েছিল, নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করা হয়েছিল, মানবাধিকার কমিশনকে পকেট কমিশন হিসাবে গড়ে তোলা হয়েছিল। গুম খুনের কোন ঘটনা মানবাধিকার কমিশনের রিপোর্টে পাওয়া যেত না, সরকারের আজ্ঞাবহ মানবাধিকার কমিশন সেটি ছিল। দুর্নীতি দমন কমিশন মূলত দুর্নীতি দমন কমিশন বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিপীড়ন করার হাতিয়ার হিসাবে ব্যবহার হয়েছিল, ব্যবহৃত। এভাবেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সংবিধান বারবার সংশোধন করে ওই ফ্যাসিস্ট অপশক্তি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যে ধরনের দলীয় সংবিধান প্রয়োজন, তারা অবৈধ সংসদে বারবার সংবিধান সংশোধন করে সেই ধরনের একটা দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছিল বাংলাদেশের সংবিধানকে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা দাবি দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার হতে হবে, সংবিধান সংশোধন হতে হবে। এই জন্য সরকার 11টি কমিশন গঠন করেছিলেন, 6টি কমিশনের সমন্বয়ে ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। ঐক্যমত্য কমিশন বারবার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসেছেন এবং আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধানের সংশোধনকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে নিয়ে এসে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাথে মধ্যে সন্নিবেশিত করে তার আইনগত ভিত্তি নিশ্চিত করার মধ্য দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন করতে হবে। আমরা বারবার সেই দাবি দিয়ে এসেছি বন্ধুরা আমার। কিন্তু আমরা লক্ষ্য করছি কি, একটা দল ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন এনসিসি গঠনের ক্ষেত্রে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটির সাথে একমত নয়। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি হবে, এই ব্যাপারে সকল রাজনৈতিক দল ঐক্যমত হওয়ার পরেও একটা রাজনৈতিক দল, ওই একটা রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তাহলে তারা কি চান? এটি পরিষ্কার, তারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য তারা চান না, তারা চান
আবারও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হোক, প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হয়ে উঠুক, প্রধানমন্ত্রী একক ক্ষমতার মালিক হোক, জনগণকে ইগনোর করুক, সেটি তারা চায়। তারা পিয়ার পদ্ধতি বুঝে না, তারা কেয়ারটেকার বুঝতো না। তারা এক সময় কেয়ারটেকার বুঝেছেন, পিয়ার পদ্ধতি তারা বুঝেন না। সেদিন বেশি দূরে নয় যেদিন পিয়ার পদ্ধতি বুঝবেন এবং সেই পিয়ার পদ্ধতির মাধ্যমেই আপনাকে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কারণ এটি জনদাবি, এটি জন আকাঙ্ক্ষা। 70%-এরও বেশি মানুষ পিয়ার বুঝেন এবং পিয়ারের মাধ্যমে আগামী দিনে নির্বাচন চান। পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে, ব্যালট বাক্স এবং ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, প্রত্যেকটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। একটা রাজনৈতিক দল এক জায়গায় 50,000 ভোট পেল, আর এক জায়গায় 51,000 ভোট পেল। সারা বাংলাদেশের ভোটগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দলের সারা বাংলাদেশের ভোট এক জায়গায় যোগ হবে এবং 300 আসনের আনুপাতিক হারে তারা ওই দল কতটি আসন পাবে তা নির্বাচন কমিশন ঠিক করে দেবেন। এই জন্য নির্বাচন কমিশনের কাছে একটা রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের 300 আসনের তালিকা দিয়ে দিবে। সেই তালিকা অনুযায়ী উপর থেকে নির্বাচিত হয়ে আসবে। আজকে আমরা চলমান যে পদ্ধতি দেখি, এই পদ্ধতিতে একটা ভোটও যদি কেউ কম পান তাহলে তিনি পরাজিত হবেন, আর যিনি বিজয়ী হবেন এক ভোট বেশি পাওয়ার কারণে তিনি বিজয়ী হবেন। তাহলে এই যে এক ভোট 2 ভোট কম পাওয়ার কারণে যারা পরাজিত হলো, এই সমস্ত ভোটারদের ভোটটাই পচে গেল, এই ভোটের মূল্যায়ন হলো না। সুতরাং ভোটারদের যথাযথ মূল্যায়নের জন্য পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। আমরা বলেছি ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলোরও পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদে আসার সুযোগ পাবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা আমাদের এই বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়ে তোলার অংশীদারিত্ব লাভ করতে পারবো। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দল। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই সোজা বাংলা ওনারা বুঝেন না। ওনারা বুঝেন, অনেক ভালো বুঝেন, কিন্তু তারা মনে করতেছেন যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে আবারও দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা, দেশকে এককভাবে নিয়ন্ত্রণ করার যে অধিকার, তথাকথিত অধিকার, সেখান থেকে তারা বঞ্চিত হবে। জনগণের অংশগ্রহণ, জনগণের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা মানুষের, সেটির সাথে তারা একমত নয়। এটি গ্রহণযোগ্য হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বলেছি যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দেওয়া না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার। এটি তাদের জন্য হবে আত্মহত্যা। যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দেওয়া না হয় তাহলে সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়বে ওই জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা জীবন
বিপর্যস্ত বিধ্বস্ত হবে এবং আগামী দিনে তাদেরকে বিপদের মধ্যে ফেলা হবে যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি না দেওয়া হয়। সংগ্রামী ভাইয়ের আমার, বিএনপির নেতৃবৃন্দ আইনগত ভিত্তি কিভাবে দেবেন এটার সাথে তারা একমত ছিলেন না। সাংবিধানিক ভিত্তি কিভাবে দেবেন এটার সাথে একমত ছিলেন না। তারা বলছিলেন এটা নির্বাচিত সরকার আসার পরে 2 বছর পরে তারপরে এটার একটা আইনগত ভিত্তি দেওয়া হবে। জাতির সাথে মস্করা ছাড়া এটি আর কিছু নয়। শহীদ পরিবার, জুলাই যোদ্ধা এবং আহতদের সাথে প্রচারণ এবং তামাশা ছাড়া এটি আর কিছু হতে পারে না। আমরা আন্দোলনের কর্মসূচি দিয়েছি, আমরা সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, আলোচনা সভা করেছি, আমরা টক শোতে আমরা তুলে ধরেছি, আমরা জাতির কাছে পরিষ্কার করেছি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার সাংবিধানিক ভিত্তি দেওয়ার পথ কোথায় কিভাবে আমরা পথ দেখিয়েছি। এবং এখন এসে আবার এটির সাথে এই আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা একমত হয়েছেন, কিন্তু এখানে আর একটি গিট লাগিয়ে রেখেছেন। সেটি কি? তারা নির্বাচনের, জাতীয় নির্বাচন যেদিন হবে একসাথে গণভোট হবে, তার আগে হবে না। তার মানে কি? তার অর্থ হচ্ছে জনগণের প্রতি তাদের আস্থা নেই, জনগণের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে জুলাই সনদকে ধারণ করার মতো যে উদারতা, বিশালতা এটি তাদের মধ্যে নেই। তারা মনে করছেন ওই নির্বাচনের সময় একসাথে গণভোট হবে, 2টা ভোট একসাথে হবে এবং এরপরে এই গণভোটের মধ্য দিয়ে এটা আইনি ভিত্তি হবে। না, আমরা বলেছি যে হবে না। অবশ্যই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য আপনাকে, সরকারকে গণভোট করতে হবে এবং সেই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিয়েই আমরা আগামী দিনে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন হবে। এখানে শুভঙ্করের ফাঁকি আছে। তারা নির্বাচন এবং জুলাই সনদের জন্য গণভোট, জাতীয় নির্বাচন এবং গণভোটের নির্বাচন একসাথে করতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, এটি একসাথে করার অর্থ হচ্ছে নির্বাচন আগের প্রক্রিয়ায় তাহলে হবে। আর যদি আগে গণভোট হয় তাহলে সবগুলো সংস্কার অনুমোদন হবে। এই অনুমোদন হওয়ার পরে তার ভিত্তিতে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি থাকার কারণে তাদেরকে এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আমাদের দাবি পরিষ্কার, অবশ্যই গণভোট আগে হতে হবে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আইনি ভিত্তি দেওয়ার জন্য। এরপরে আমরা মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চাই। নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা আমরা চাই না, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা আমরা মেনে নেব না। আমরা বলেছি যারা খুনি, গণহত্যাকারী তাদের বিচার করতে হবে। আমরা বলেছি খুনিদের দোষর যারা জাতীয়বাদী এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার জন্য, ফ্যাসিস্ট হওয়ার জন্য যারা সহযোগিতা করেছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তাদের রাজনীতি করার উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে।
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, এরা হচ্ছে ফ্যাসিস্টের দোষর। অবশ্যই দোষরদেরকে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই বিচারের পাশাপাশি তাদের রাজনীতি করার অধিকারকে স্থগিত করতে হবে, বাতিল করতে হবে, নিষেধাজ্ঞা জারি করতে হবে আমাদের। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা এই দাবি নিয়ে আন্দোলন করছি। তার মানে এই নয়, ভুল বুঝানো হচ্ছে জনগণকে যে জামাত ইসলামী নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র করছে। আজকে গোটা বাংলাদেশে জামাত ইসলামীর প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে, যুবক এবং তরুণদের যে আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে, নারী সমাজের যে আস্থা ভালোবাসা তৈরি হয়েছে, এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, মেহনতি কৃষক শ্রমিকের যে আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, আমরা এটা বাংলাদেশের জনগণ জানে। যারা বক্তব্য দিচ্ছেন তারাও জানেন, নির্বাচন যত দ্রুত হবে জামাত ইসলামী ততই বেশি উপকৃত হবে। গোটা বাংলাদেশ জামাত ইসলামীকে চায়, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করে এসেছে। বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। বাংলাদেশ জামাত ইসলামী এখন থেকে 6 মাস আগে আমাদের প্রার্থী নির্ধারণের কার্যক্রম সারা বাংলাদেশে আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রার্থীরা গোটা বাংলাদেশে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন পিছাতে চাই, এটি একটা বিভ্রান্তিকর, একটা প্রতারণামূলক একটা বক্তব্য। এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমরা চেয়েছি যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই রক্ত যেন বৃথা না যায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যাতে করে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি, যেখানে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, বেকারত্ব থাকবে না। এমন এক বাংলাদেশ গঠন হবে যে বাংলাদেশ গোটা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে সেই নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই জন্যই আমরা 5 দফা দাবি দিয়ে জনগণের কাছে এদিকে প্রচারণার মাধ্যমে জনদাবি বাস্তবায়নে আমরা সরকারকে বাধ্য করার জন্য এই কর্মসূচি দিয়েছি। সংগ্রামী ভাইয়ের আমার, জামাত ইসলামীর 5 দফা সাথে সাথে বিভিন্ন ইসলামী দল এবং দেশপ্রেমিকের রাজনৈতিক দলগুলোর 5 দফা আজকে গণ দাবিতে পরিণত হয়েছে। সুতরাং সরকার যদি গণ দাবিকে উপেক্ষা করে কোন একটা রাজনৈতিক দলের আনুগত্যের প্রকাশ আপনারা ঘটান, যদি একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য আপনারা জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে পছন্দ মতো চলার চেষ্টা করেন, এদেশের জনগণ প্রয়োজন হলে আবার রাস্তায় নেমে আসবে, আবার জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করে এদেশের জনগণ তাদের দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ চাই। বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাবিদ নেতৃত্ব তৈরি করে আসছে। সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাবিদ নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব ছাড়া আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। আর এই ধরনের নিঃস্বার্থ নেতৃত্ব জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে তৈরি করে আসছে। জামাত ইসলামের পক্ষেই এই ধরনের নেতৃত্ব দেওয়া সম্ভব এবং তার নেতৃত্বেই আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।
অন্যথায় সম্ভব নয়। আমাদের চাকসু ভিপি জসিমউদ্দিন সরকার, যার জীবনের দুর্নীতির কোনো লেশমাত্র নেই, যার জীবনে সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নেই, যার জীবনে খুন এবং ধর্ষণের সাথে কোনো সম্পর্ক নেই, যিনি সারা জীবন মানুষের কল্যাণে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, দেশকে সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য একটি রাষ্ট্রে পরিণত করার জন্য সেই স্কুল জীবন থেকেই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র সমাজের ম্যান্ডেট পেয়েছিলেন। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ যেহেতু বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জসিমউদ্দিন সরকার সহ বাংলাদেশ জামাত ইসলামী যারা প্রার্থী রয়েছে তাদেরকেই বিজয়ী করার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হতে পারে, নচেত নয়। আমরা দুর্নীতি করবো না, আমরা করতে দেব না। ব্যবসায়ীরা শুনে নেন, আমরা চাঁদাবাজি করবো না, আমরা চাঁদাবাজি করতে দেব না। আমরা টেন্ডারবাজি করবো না, আমরা টেন্ডারবাজি করতে দেব না। আমাদেরকে দুর্বল ভাববেন না। যারা চক্ষু রাঙান, যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠার স্বপ্ন দেখছেন, তাদের কিছু এটুকুই বলতে চাই, 17.5 বছর জুড়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট অপশক্তি বিশ্বসেরা শয়তানি গোষ্ঠীর সাথে আমরা লড়াই করেই বাংলাদেশে টিকে আছি। আমরা কারো রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করি, আমরা থোড়াই কেয়ার করি। সুতরাং আগামী দিনে আপনারা সন্ত্রাস করে ভোট ডাকাতি করবেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন, আপনারা বাসের লাঠি কাটবেন না আপনারা লোহার লাঠি কাটবেন, আমাদের এগুলো প্রয়োজন হবে না। আপনারা যদি এগুলো রাস্তায় নিয়ে আসেন, ব্যালট বাক্স আর দাঁড়িপাল্লার পক্ষে সমর্থনকারীদের ওপরে যদি কোনো রক্তচক্ষু দেখান, তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদের সময়ের প্রয়োজন হবে না। সুতরাং জনগণকে বলবো, নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ভূমিকা পালন করুন। নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আপনাদের মত প্রকাশের জন্য আপনারা স্বাধীনভাবে ভূমিকা পালন করুন। যদি আপনার বিবেক বলে সব দক্ষ দেশপ্রেমিক খোদা বেরো নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশের জন্য অপরিহার্য, আপনি দাঁড়িপাল্লায় ভোট দেবেন। ভোট একটি পবিত্র আমানত। আপনি যদি মনে করেন আপনি এমন একজনকে ভোট দেবেন যে দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, ট্রেডিশনালি আবারও লুটপাটে ব্যস্ত হবে, যে টাকা নির্বাচনে খরচ করবে সেই টাকা উঠানোর জন্য যা যা দরকার তার সবটা করবে, জলমহল দখল করবে, মার্কেট দখল করবে, বিল্ডিং দখল করবে, মাঠ দখল করবে, ঘাট দখল করবে, কবরস্থান দখল করবে, খেলার মাঠ দখল করবে, দখলের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে নিজেরা মারামারি করে সংঘর্ষ করে মারা যাবে। এই ধরনের নেতৃত্বে যারা রয়েছে, সেটা যে দলেরই হোক না কেন, আপনি যদি তাকে ভোট দিয়ে ওই সমস্ত অপকর্ম করার সুযোগ করে দিতে চান, আপনার বিবেক বলে আপনি দেবেন। আপনি আগামী দিনে এই জন্য আপনাকে দেশের সার্বিক পরিস্থিতি যা হবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আপনার ভোট যাকে দিয়েছেন দেশ তেমন পাবে। আপনি মতামত যাকে দেবেন, আপনি ভোট যাকে দেবেন, আপনি সমর্থন যাকে দেবেন, আপনার সমর্থন ভোট মতামতের ভিত্তিতে যারা নির্বাচিত হবে তারাই তো আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আপনি লাগাবেন ধান গাছ আর আপনি পেতে চান বড় বড় আম, এটি হতে পারে না। সুতরাং আপনাকে ভেবে চিন্তেই ভোট দিতে হবে। সংগ্রামী ভাই আমার সে বিশ্বাস এবং আস্থা তৈরি হয়েছে, আমরা বাংলাদেশের পথে প্রান্তরে তৃণমূলে আমরা ঘুরছি, গোটা দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি,
জাতীয় বাড়ি দেখেছি, এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। এই কথা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষের কথা। এর আগে ঢাকা 10 আসনে আপনারা বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, জাতীয় বাড়ি দেখেছেন। আগামী দিনে জসিমউদ্দিন সরকারকে একবার দেখুন। জসিমউদ্দিন সরকার ঢাকা 10 আসনকে কিভাবে ফুলে ফলে সুশোভিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা অন্যতম হীরকখণ্ডে পরিণত করে দেন কিনা নিজ এলাকা দেখবেন। যারা দুর্নীতি করবে না তাদের পক্ষেই দুর্নীতি বন্ধ করা সম্ভব, যারা সন্ত্রাস করবে না তাদের পক্ষেই সন্ত্রাস বন্ধ করা সম্ভব, যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না তাদের পক্ষেই চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করা সম্ভব। যারা করবে তারা কি বন্ধ করতে পারে না এবং পারবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আসুন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীন বাংলাদেশে আপনারা সব দক্ষ দেশপ্রেমিক খোদাভীরু নেতৃত্ব গঠন করুন। আর না হলে এক রাস্তা 10 বছর টেকার কথা যেখানে, সেই রাস্তা 10 বছরের 3 বার বরাদ্দ হবে, লুটপাট হবে, বরাদ্দ হবে, লুটপাট হবে, বরাদ্দ হবে, লুটপাট হবে, দেশের কোনো উন্নয়ন হবে না। সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী দিনে দেশের জনগণ যদি আল্লাহর রহমতে জামাত ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে দেখবেন 5 বছরের বাজেট দিয়ে 10 বছরের সমান উন্নয়ন করা সম্ভব বাংলাদেশে। প্রতিটি ক্ষেত্রে ফুলে ফলে সুশোভিত হবে। যে বাজেট আসবে তার কার্যকর ব্যবহার হবে, আমানতদারিতা থাকবে, হিসাব থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতা থাকবে এবং এই জবাবদিহিতা সরকারের থাকবে। তার চেয়ে বড় জবাবদিহিতা বাংলাদেশ জামাত ইসলামীর উপরে, জামাত ইসলামীর পক্ষ থেকে থাকবে। জনগণের জবাবদিহিতা, সরকারের জবাবদিহিতা, পাশাপাশি সংগঠনের, কেন্দ্রীয় সংগঠনের জবাবদিহিতা প্রতিটি আসনের নির্বাচিত প্রতিনিধিদের পিছনে থাকবে। সুতরাং মানুষ হিসাবেও ভুল করার যে সুযোগ, শয়তানের অসহায় মানুষ কখনো ভুল করে ফেলতে পারে, সেই সুযোগটিও আর থাকবে না। সব সুযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং জনগণ উপকৃত হবে, লাভবান হবে, দেশের উন্নয়ন হবে, সমৃদ্ধি হবে এবং দেশকে আমরা আগামী 10 বছরের মধ্যেই একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি সম্পন্ন একটা উন্নত দেশের তালিকায় আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আসুন ঢাকা 10 আসনে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারকে সমর্থন দিন, ভোট দিন, ভালোবাসা দিন, অভিভাবকত্ব দিন, সমর্থন দিন, দোয়া করুন। এখন থেকে নিজ নিজ অবস্থান থেকে আপনারা ভূমিকা পালন করুন এবং নিজ নিজ অবস্থানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ব্যবসায়ী এবং বিভিন্ন কমিটি, সমিতি, সামাজিক সংগঠন, ক্লাব, পাড়ার যারা যেখানে রয়েছেন সবার সাথে যোগাযোগ করুন, সম্পর্ক উন্নয়ন করুন এবং জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে সেই অপপ্রচার অপরাধের জন্য চরিত্র দিয়ে আপনারা ভূমিকা পালন করুন, নলেজ দিয়ে আপনারা ভূমিকা পালন করুন। মানুষের অন্তরে জামাত ইসলামীর প্রার্থীর প্রতি যে ভালোবাসা সেটি তৈরি করার জন্য চেষ্টা করুন। আমরা ভালোবাসা দিয়ে মানুষের অন্তরকে জয় করতে চাই। আমরা শ্রদ্ধা, সম্মান, ভাতৃত্ব এবং ভালোবাসা দিয়ে মানুষের অন্তরকে জয় করেই আগামী দিনে বাংলাদেশকে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে, সরকার গঠনের দ্বারপ্রান্তে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা সরকার গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছি, পরিকল্পনা নিয়ে কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ, সম্পদ সবকিছুকে দিয়ে আগামী দিনে 54 বছরের মাথায় এসে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে রয়েছে, সেই টার্নিং পয়েন্টে একটা ঐতিহাসিক ভূমিকা রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।